ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের সেই ঐতিহাসিক এবং বিতর্কিত বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা ছিল ঐতিহাসিক, তাৎপর্যপূর্ণ। সেই ঘটনা ফলপ্রসূ। সেই ঘটনার সুফল জাতি পাবে, গণতন্ত্র পাবে, দেশ পাবে, সভ্যতা পাবে। ওই ভাঙাটা ছিল শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত। যদিও জামাতের আমির, বিএনপির লোকজন এ নিয়ে বিরোধিতা করেছিল, না না ভাঙা যাবে না, অমুক তমুক, ভাঙা ঠিক না, এগুলোর পক্ষে নই। তাদেরও সুশীলগিরি, ওগুলো তারা পকেটে রেখে চলুক। জামাতের আমির কোনোদিন কোথাও এমপি নির্বাচিত হতে পারবেন না, আপনি লিখে রাখেন, কোনোদিন কোনো নির্বাচনে জিতবে না, সেরকম কোনো সক্ষমতা তার নেই। তো সুশীলগিরির রাজনীতি ওগুলো শুধু ফেসবুকে বানায়, কিন্তু ইন রিয়ালিটি ধানমন্ডি ৩২ ভাঙার মধ্য দিয়ে জাতি একটা ঐতিহাসিক মাইল ফলক অতিক্রম করেছে। তার সুফল আমরা তখন অনেকগুলো পেয়েছিলাম। যেমন ধানমন্ডি ৩২কে জয় বাংলা করে দেওয়ার ফলেই কিন্তু প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট করার সুযোগ পেয়েছেন। ধানমন্ডি ৩২-এর ঘটনার পরে কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং কিছু আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে, এখনো চলছে। এগুলো এই ঘটনা না ঘটালে হতো না। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে সরকার একটা খসড়া তৈরি করেছে, কারণ এটা নিয়ে আরো ইন্টারন্যাশনাল রাজনীতিও আছে, যে কারণে হয়তো বা সামনে আসছে না, কিন্তু আসবে। এখনো আমরা কিছু ফল পাচ্ছি। সবচেয়ে বড় সুফল যেটা, এটা পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন, যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। আওয়ামী লীগ নেতারা, কর্মীরা মনে করেছে যে ধানমন্ডি ৩২ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, অতএব ওরা আমাদেরকে ভেঙে দিয়েছে। বাংলাদেশে আর রাজনীতি করার খাস দেখা উচিত নয়। বাংলাদেশে কিছু করতে চাইলে আমাদেরকে এভাবে বুলডোজার দিয়ে শেষ করে দেওয়া হবে। ওই ভাঙার মধ্য দিয়ে বোঝে গেছে যে তাদের আশা আকাঙ্ক্ষা আর নেই। বরং সেনাবাহিনী হোক আর ভারত হোক, কেউ যদি তাদেরকে পুনর্বাসন করতে চায়, জনগণ বুলডোজার দিয়ে তাদেরকেও ঘুরিয়ে দিতে পারবে। কারণ জনতার শক্তির চাইতে বড় কোনো শক্তি পৃথিবীতে নাই, বাংলাদেশে তো দূরের কথা। দর্শক, একটা খবর অনেকদিন পর সেই ধানমন্ডি ৩২-এর সুফল আমাদেরকে জানিয়ে দেয়। খবরটা আমি ডিটেলস বিশ্লেষণ করব। ঢাকার এক বড় সন্ত্রাসী, বিশেষ করে ঢাকা দক্ষিণের একজন শীর্ষ সন্ত্রাসী, যার বাবা সন্ত্রাসী ডাকাত, যার পুরো পরিবার ডাকাত, ঢাকার সাধারণ মানুষের সম্পত্তি দখল কি পরিমাণ যে করেছে, এগুলো আস্তে আস্তে সামনে আসবে। মানুষকে যে কি নির্যাতন করেছে, যে জায়গা, যে জমি, যে বাড়ি পছন্দ হয়েছে দখল করে নিয়েছে নির্যাতন করে। সেই পরিবারের একজন হচ্ছে সোলাইমান সেলিম, হাজী সেলিমের ছেলে, পুরান ঢাকার ত্রাস। তার একটা বক্তব্য, রোজা আছি, বই পড়ি। দেখেন, জেলে থাকলে শেখ হাসিনাও রোজা রাখে, বই পড়ে, এটা ভিন্ন কথা। আর ওই শেখ হাসিনা যে তাহাজ্জুদের গল্প, ওগুলো সব ভুয়া। গভীর রাত পর্যন্ত মদ খেত আর ওটাকে প্রচার করতে তাহাজ্জুদ বলে। পরিবারের সাথে ফোনে কথা বলা যায়, এটা হয়তো নির্দিষ্ট সময় পর পর। সেহরি ও ইফতারের খাবার নর্মাল দেয়। দেখছেন না সবার মুখ কেমনে শুকানো? তাহলে কি চাও? রাজকীয় জীবন চাও? যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, মানে ওরা জানে ওদের পরিণতি কি হতে পারে। একটা আত্মবিশ্বাস আছে যে ফাঁসির আদেশ হতে পারে। এতে আমি অবাক হব না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, বোঝা শেষ। মানে এই বক্তব্যটাই হচ্ছে ধানমন্ডি ৩২ ভাঙার সুফল। এর মানে আওয়ামী লীগের নেতারা মনে করছে তাদের ফাঁসি হবে। ধানমন্ডি ৩২ ভাঙার ফলে তাদের এই বিশ্বাসটা জন্ম নিয়েছে। এর মানে তাদের আত্মবিশ্বাস চির ধরেছে। রাজনীতি ফিরে আসার আশা আকাঙ্ক্ষা তাদের নেই। এখন তারা জিকির আজগার করছে, পরকালের রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে। ধানমন্ডি ৩২ ভাঙার ফলে এই ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এটা একটা বড় সুফল। এর মানে ধানমন্ডি ৩২ ভাঙার পরে তারা এখন কঠিন পরিস্থিতি পার করছে, যে কোনো সময় আমাদের ফাঁসি হয়ে যেতে পারে। শেখ মুজিবের অস্তিত্বই বাংলাদেশ থেকে একেবারে নাই করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে এখন শেখ মুজিবের নাম নাই, সব একেবারে সেই স্যাটেলাইট থেকে শুরু করে সব। এমনকি শেখ মুজিবকে বঙ্গবন্ধু যারা বলেন টকশোতে, এরা বিএনপি থেকে বহিষ্কার হয়, কোনো স্থান এদের নেই। তো এটা ধানমন্ডি ৩২ ভাঙার একটা ফল। অতএব যারা এগুলো সমর্থন করে বলছেন তাদের রাজনীতি তারা করুক, তারা বাংলাদেশে সফল হবে না, লিখে রাখেন। সফল হবে দেশের তরুণরা, বিপ্লবীরা,
যারা ধানমন্ডি 32 ভাঙতে পারবে, প্রয়োজনে এরকম আরো অনেক ভাঙচুর চালাতে পারবে। আগামীর বাংলাদেশ তাদের বাংলাদেশ। জবাই তো দেবেন, একটু সময় দেন সুলাইমান সেলিম। মানে এদের কোনো আত্মবিশ্বাস নেই, এরা শেষ। কিভাবে জেলে একটু ভালো থাকা যায় বাকি সময়টা এখন এই বন্দোবস্ত করছে। রাজধানী লালবাগ থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে। আদালতের এজলাসে সাংবাদিকদের উদ্দেশ্য করে সুলাইমান সেলিম বলেন, অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে, এসব ভুয়া নিউজ করে আমাদের 12টা বাজিয়ে দিচ্ছে। এ সময় কাঠগড়ার পাশে থাকা পুলিশ সদস্যরা তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে বারণ করেন। তখন সুলাইমান সেলিম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জবাই তো দেবেন, একটু সময় দেন। আদালতে আনা হলে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগ থানার এক হত্যা মামলায় এদিন তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে আদালত কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানায় ঢোকানোর সময় নেতিয়ে পড়েন সুলাইমান সেলিম। এই সময় তার দুই পাশে থাকা পুলিশ সদস্যরা তাকে দুই হাত ধরে ধীরে ধীরে হাজতখানায়, এই যে নেতিয়ে পড়েন, এই নেতিয়ে পড়াটা কিন্তু ধানমন্ডি 32 ভাঙার একটা ফল। আপনি যাই বলেন, এটা শারীরিক অসুস্থতা, নট অনলি শারীরিক অসুস্থতা। ধানমন্ডি 32 ভাঙার পর ওদের মানসিক অবস্থা এমন হয়েছে যে আদালতে আসলে এখন নেতিয়ে পড়ে। নইলে এই সুলাইমান সেলিমকে দেখেছিলেন না কিছুদিন আগে, বাঘের মতো জয় বাংলা স্লোগান দেয়, কি আত্মবিশ্বাস। কিন্তু ওদের জয় বাংলা এখন ওই ধানমন্ডি 32 ভাঙার মধ্য দিয়ে জয় বাংলা হয়ে গেছে। এর আগে এদিন সকাল 10টা 8 মিনিটের দিকে আদালতে সুলাইমান সেলিম সহ কয়েকজন সাবেক মন্ত্রী এমপিকে হাত করা, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজির করা হয়। এরপর সবাইকে কাঠগড়ায় রাখা হয়। এ সময় সুলাইমান সেলিম এক আইনজীবীকে ডেকে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন। কথা বলার সময় সেই আইনজীবী সুলাইমান সেলিমের কাছে কারাগারে কেমন জীবন কাটাচ্ছেন তা জানতে চান। এ সময় সুলাইমান সেলিম বলেন, রোজা আছি, বই পড়ি, পরিবারের সঙ্গে ফোনে কথা বলা যায়, সেহরি ইফতারে খাবার নর্মাল দেয়, দেখছেন না সবার মুখ কেমনে শুকনা। কিছুক্ষণ পরেই এজলাসে আসেন বিচারক। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে সুলাইমান সেলিম বলেন, অনেক সাংবাদিক ভুয়া নিউজ করেন, তারা লিখছেন শাহজাহান খান সহ অনেক নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছেন, এসব ভুয়া নিউজ করে আমাদের 12টা বাজিয়ে দিচ্ছে। দেখেন, ভুয়া হোক সঠিক হোক, এরা ভালো খাবার খাক এটাও জনগণ চায় না, এতেও জনগণ ক্ষুব্ধ হয়। যেরা এত ভালো খাবার খায় কেন, এরা হাসলেও জনগণ ক্ষুব্ধ হয়। যেরা এত হাসে কেন, এরা ভালো আছে নিঃসন্দেহে। এরা হাত নাড়ালেও জনগণ ক্ষুব্ধ হয়। যারা হাত নাড়ায় কিভাবে, জনগণের কি ক্ষোভ, কি আক্রোশ। এদেরকে হ্যান্ডকাফ ছাড়া আনলেও জনগণ ক্ষুব্ধ হয় যে এদের হাতে হ্যান্ডকাফ কই, এদেরকে কেন ডান্ডা বেরি পরানো হয় না। অথচ এরা কিন্তু ভিআইপি হিসাবে বিশেষ ইমিউনিটিস পাওয়ার কথা, কিন্তু জনগণ এগুলো মানতে পারছে না। সে সময় কাঠগড়ার পাশে থাকা পুলিশ সদস্যরা তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে বারণ করেন। তখন সুলাইমান জবাই দেবে আর একটু সময় দেন। এরপর ক্ষোভ প্রকাশ করে সুলাইমান সেলিম তার আইনজীবীকে বলেন, যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, এতে আমি অবাক হব না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে বোঝা শেষ। এর মানে বোঝা যায় যে ধানমন্ডি 32 ভাঙার পরেই এখন নেতিয়ে পড়ছে আওয়ামী লীগ নেতারা সবাই একটা কঠিন পরিস্থিতিতে। এবং এটা আমরা দেখছি যে ধানমন্ডি 32 ভাঙার পর আওয়ামী লীগের লোকজনকে আরো বেশি সংযত দেখা যাচ্ছে। তার আগে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা দেশের ভিতর থেকে একটু বেশি হতো, কিংবা কোথাও কোথাও নানান অপকর্ম ঘটানোর চেষ্টা করতো। দেশের ভিতরে থেকে এগুলো কিন্তু কমে গেছে। মানে ধানমন্ডি 32 আমাদের ইতিহাসের অংশ, মানে ওই অপারেশনটা বুলডোজার। প্রয়োজনে এগুলো আমরা আরো করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না।